নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে জানাই সুস্বাগতম ও প্রণাম। আলোচনা শুরু করার পূর্বে আজকে একটি বিশেষ ঘোষণা রয়েছে। 9th জুলাই শনিবার পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র সহযোগে যে ওয়ান ডে ইন্টারন্যাশনাল সেমিনার রয়েছে সেখানে সকলকে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাই। আমরা ফিরে আসি আজকের মূল আলোচনায়। আজ আমরা উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের বৃহস্পতিবারের বিশেষ আলোচনা সভায়, যেখানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য এবং সদস্যগণ প্রকাশ চক্রবর্তী, সমীরণ দাস এবং আমি তন্দ্রা মণ্ডল। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, আজকের আলোচনার আলোচক অধ্যাপক রূপকুমার বর্মন মহাশয়কে জানাই সুস্বাগতম, বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আলোচনা শুরু করার পূর্বে আমি মহাশয়ের একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। অধ্যাপক রূপকুমার বর্মন মহাশয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি বর্তমানে যে বিষয়ে গবেষণা করছেন সেটি হল ডেমোক্রেটিক এক্সপেরিমেন্টস অফ দ্য পোস্ট কলোনিয়াল নেশনস অফ সাউথ এশিয়া অ্যান্ড দেয়ার মিউচুয়াল প্রবলেমস। তিনি আলিপুরদুয়ার কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পূর্ণ করেছেন। ওনার গবেষণার আগ্রহের ক্ষেত্রগুলি হল পলিটিক্স অব মডার্ন ইন্ডিয়া, রিফিউজি স্টাডিজ, হিউম্যান রাইটস, ট্রাইবাল স্টাডিজ। মহাশয়ের লেখা একাধিক বই রয়েছে। ওনার সেই বইগুলির মধ্যে বিশেষ কয়েকটি হল ফিশারিজ অ্যান্ড ফিশারম্যান, A Socio-Economic History of Fisheries and Fishermen of Colonial Bengal and Post-Colonial West Bengal. Contested Regionalism, A New Look on the History, Cultural Change and Regionalism of North Bengal and Lower Assam. From Tribalism to State, Migration, State Policies and Citizenship, a historical study on India, Bangladesh and Bhutan. Partition of India and its impact on the scheduled castes of Bengal, ইত্যাদি। আজ উনি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবেন তার শিরোনামটি হল কন্টেস্টেড সিটিজেনশিপ ইন কন্টেম্পোরারি সাউথ এশিয়া। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের যারা সদস্য এবং উপস্থিত যারা রয়েছেন এই অনলাইন আলোচনা চক্রে, তাদের সকলকেই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সদস্যদের, পরিচালন বৃন্দদের, যারা আজকে আমাকে এই আলোচনার সুযোগ করে দিয়েছেন। তো আজকে যে বিষয়টি আলোচনার জন্য আমরা বেছে নিয়েছি সেটি হলো কন্টেস্টেড সিটিজেনশিপ ইন কন্টেম্পোরারি সাউথ এশিয়া। তো বিষয়টিতে আলোচনা প্রবেশ করার পূর্বে আমি কয়েকটি কথা বলে নিতে চাই যে আলোচনার পরিধিটি ঠিক কোথায়। আমরা সকলেই জানি যে আজকের পৃথিবীতে নাগরিকত্ব একটা বড় সমস্যা। রাষ্ট্রহীন মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। আমরা সম্প্রতি দেখেছি যে ইউরোপের একটি নির্দিষ্ট অঞ্চলে ক্রমাগত যুদ্ধ বা যুদ্ধজনিত পরিস্থিতির জন্য কিছু মানুষ এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের সীমানায় যেতে বাধ্য হচ্ছেন, আশ্রয় গ্রহণ করতে বাধ্য হচ্ছেন। তেমনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলা ইন্টারনাল কনফ্লিক্ট, ইন্ট্রা এথনিক কনফ্লিক্ট, ইন্ট্রা রিজিয়নাল কনফ্লিক্ট বা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টস, এরকম রাষ্ট্রহীন মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি করে চলেছে। এরকম প্রেক্ষিতে আমরা দেখেছি দক্ষিণ এশিয়া, যেটা বর্তমানে ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং ভারতের পার্শ্ববর্তী
মায়ানমার বা পূর্বতন বার্মা বা ব্রহ্মদেশ এর সঙ্গে আমরা যেমন কমন হিস্ট্রি শেয়ার করছি, তেমনি কতগুলো সমস্যাও প্রত্যেকটি রাষ্ট্র কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে শেয়ার করছে। এর মধ্যে অন্যতম হলো এই নাগরিকত্বের সমস্যা। তো বিশ্বের প্রেক্ষিতে যদি আমরা দেখি যে আফ্রো এশিয়ান কান্ট্রি বা ল্যাটিন আমেরিকান কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মাঝে মাঝেই রাষ্ট্রের পতন ঘটে। রাষ্ট্রের পতন ঘটে এই কারণে যে এক রাষ্ট্র থেকে নতুন নতুন রাষ্ট্রের জন্ম হয়। আমরা দেখেছি যে আজ থেকে ৩০ বছর আগে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন একাধিক প্রায় ১৫টি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো, এবং এই জন্মের পরবর্তীকালে একটা বিশাল সমস্যা তৈরি হলো যে কারা কোন দেশের নাগরিক হবেন। এটা যেমন আমাদের চোখের সামনে দেখা, তেমনি ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে ভারত যেভাবে মানুষকে আশ্রয় দিয়েছে বা ভারতে যারা আশ্রয় গ্রহণ করেছেন তারা কিন্তু সকলেই ভারতের নাগরিক নন বা নাগরিকত্ব অর্জন করতে পারেননি। তো এরকম প্রেক্ষিতে আমরা যদি আলোচনা করি তাহলে নাগরিকত্ব একটা সমস্যাটি শুধুমাত্র দক্ষিণ এশিয়া বা ভারত বা তার পার্শ্ববর্তী বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সমস্যা তা কিন্তু নয়। এটা প্রায় সমগ্র বিশ্বেই কোনো না কোনো ফর্মে ছড়িয়ে রয়েছে বা তার বিরাজ করছে। এরকম প্রেক্ষিতে আমরা যদি সমকালীন দক্ষিণ এশিয়ার দিকে দেখি তাহলে নাগরিকত্ব বিষয়ক আলোচনাটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে। করোনা পূর্ববর্তীকালে বা কোভিড-১৯ পূর্ববর্তীকালে আমরা দেখেছি ভারতে একটি নির্দিষ্ট নাগরিকত্ব সংশোধনী বিষয়ক আইনকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। এমনকি ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে এ নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, প্রতিবাদ ধ্বনিত হয়েছে বা আলোচনার গণ্ডি ছাড়িয়ে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। সেটি হলো ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯। তো এই আইন শুধুমাত্র ভারতের মধ্যেই সংযত বা সংক্ষিপ্ত থাকলে এটা নিয়ে হয়তো আলোচনার জন্য দক্ষিণ এশিয়াকে টেনে আনতে হতো না। কিন্তু এই সংশোধনী আইনের সঙ্গে আমরা দেখেছি তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর একটা সুনির্দিষ্ট সম্পর্ক সেই আইনের মধ্যে বলা হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই ৩ রাষ্ট্রগুলোর কথা কিন্তু সেখানে স্পষ্টভাবে আলোচিত হয়েছে। ভারতের অভ্যন্তরীণ আইনে বিদেশি দেশগুলোর বা ভারত বহির্ভূত দেশগুলোর যে আলোচনা নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার এই নাগরিকত্ব বিষয়টিকে প্রাসঙ্গিক করে তুলেছে। তো আমাদের মূল আলোচনায় আমরা এবার প্রবেশ করব। মূল আলোচনায় যদি আমরা প্রবেশ করি তাহলে দেখব যে দক্ষিণ এশিয়ার ইতিহাসটা কি, কিভাবে এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো তৈরি হয়েছে তার একটা আলোচনার মধ্যে আনা যেতে পারে। প্রথমে যদি আমরা দেখি সভ্যতার সূচনা লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত যে ইতিহাস, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, তারা কিন্তু একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক এমনভাবে জড়িয়ে রয়েছে যে কাউকে বাদ দিয়ে আমরা আলোচনা করতে পারি না। আমরা যদি প্রাচীন ভারতের ইতিহাস আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমাদের কাছে উঠে আসে আফগানিস্তান। আমরা গান্ধারের কথা আলোচনা করেছি বা পড়েছি মহাভারতের ক্ষেত্রে। আমরা যদি তক্ষশিলার কথা বলি তাহলেও আমাদের চলে যেতে হচ্ছে আফগানিস্তানে। আমরা যদি আবার সিন্ধু সভ্যতার আলোচনা করি তাহলে চলে যেতে হচ্ছে পাকিস্তান এবং ভারতের একটা নির্দিষ্ট অঞ্চল। আবার আমরা যদি ভারতের সভ্যতার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোর কথা বলি তাহলে দেখব যে ভারত ছাড়িয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় সেগুলো চলে গেছে। থ্রু দি রুটস অফ বেঙ্গল ও বাংলাদেশ, সেই রাস্তা দিয়ে চলে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতের যে ভারতীয় সভ্যতার যে বিকাশ। অর্থাৎ ভারতের যে সভ্যতা সংস্কৃতি তার প্রতিটি দেশের মধ্যেই কমন ভাবে বা সব দেশের মধ্যেই আহ, আহ, যোগাযোগ রয়েছে। অর্থাৎ কোন দেশের সভ্যতা সংস্কৃতি যদি আলোচনা করতে হয় ভারতীয় উপমহাদেশে তাহলে কেউ কাউকে বাদ দিতে পারবে না। আমরা যদি প্রাচীন ভারতের কথা আলোচনা করি আফগানিস্তান চলে আসবে। আফগানিস্তান যদি তাদের প্রাচীন আফগানিস্তানের কথা আলোচনা করে তাহলে তাদের কাছে ভারতের ইতিহাস চলে আসবে। এবং কারণ এই রাষ্ট্রগুলো জন্ম হয়েছে জাতিরাষ্ট্র হিসেবে অনেক পরবর্তীকালে। আমরা যদি প্রিকলোনিয়াল হিস্ট্রি দেখি তাহলে দেখা যাবে যে নাগরিকত্ব বিষয়ক
যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু এভাবে আসেনি। যদিও যুদ্ধ বা যুদ্ধ সময়ে আহ, পরিচালিত বিভিন্ন শরণার্থী সমস্যা বা যুদ্ধ বিষয়ক যে রীতিনীতি প্রচলন ছিল, সেগুলো কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিতে বা রাষ্ট্রবিজ্ঞান চর্চার দৃষ্টিতে, আমরা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আন্তর্জাতিক যে আইন বা মানবাধিকার যে আইন, তার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ কখনোই ছিল না। এগুলো ছিল ট্রেডিশন, এবং ট্রেডিশন যে সবসময় আইনের রূপ পাবে তা কিন্তু নয়। এবং অনেক ক্ষেত্রেই সেগুলো ছিল অনেকটা ডিপেন্ডেন্ট অন দ্য চ্যারিটি অ্যান্ড মার্সি অফ দি পার্টিস ইনভলভ ইন দ্য ওয়ার বা কনফ্লিক্ট। কিন্তু দেখা গেল ধীরে ধীরে যখন কলোনিয়াল এম্পায়ার তৈরি হচ্ছে, ভারতীয় উপমহাদেশে যে উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, তাতে দেখা গেল যে সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে তাদের একটা বৃহৎ সাম্রাজ্য তৈরি হয়েছে। সেই বৃহৎ সাম্রাজ্যের অংশ হচ্ছে অবশ্যই ভারতের মূল ভূখণ্ড এবং তার পার্শ্ববর্তী আফগানিস্তান, বর্তমানের পাকিস্তান তখন মূল ভূখণ্ডের মধ্যেই ছিল, এবং পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কা, মায়ানমার, এবং উত্তর দিকে যদি আমরা দেখি তাহলে হিমালয়ের কোলে অবস্থিত দুটো ল্যান্ড লকড কান্ট্রি লাইক নেপাল এবং ভুটান, দে ট্রান্সফর্ম টু বি দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দি ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার। তো ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার আমরা দেখেছি, এবং দ্যাট ওয়াজ নট অনলি কনফাইন্ড অনলি টু সাউথ এশিয়া। আমরা দেখছি যে দক্ষিণ এশিয়ার বাদ দিয়েও চীনের একটা নির্দিষ্ট অঞ্চলে ভারতীয় সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য বিস্তার লাভ করেছিল। সেটা হচ্ছে তিব্বত, যেটাকে আজকে কিনা চীনের ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আমরা যদি দেখি তাহলে দেখব যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, মায়ানমার তো বটেই, ব্রহ্মদেশ তো অবশ্যই, এবং তাছাড়াও আমরা মালয়েশিয়ার বা সিঙ্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ভারত থেকে একসময় পরিচালিত হতো। পরবর্তীকালে কিভাবে এই সময়ে যে জিনিসটা ঘটলো উপনিবেশিক আমলে, সেটা হলো দি দি হিউজ এক্সচেঞ্জ অফ পপুলেশন, হিউজ ইন্টারনাল মাইগ্রেশন হ্যাড টেকেন প্লেস ডিউরিং দি কলোনিয়াল পিরিয়ড। তার কারণ ছিল অবশ্যই কলোনিয়াল মোড অফ প্রোডাকশন, যেটাকে আমরা বলি যে কলোনিয়াল মোড অফ প্রোডাকশন। কেন কলোনিয়াল মোড অফ প্রোডাকশন? কারণ ঔপনিবেশিক উৎপাদন ব্যবস্থায় যেমন একদিকে যেমন শিল্পের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, শিল্পের কাঁচামাল বাজার তৈরি করা বা কাঁচামাল উৎপাদন তৈরি করার জন্য আধুনিক কৃষিপণ্য বা ক্যাশ ক্রপস বা কমার্শিয়াল ক্রপসের চাষ শুরু হলো, বা প্ল্যান্টেশন ক্রপসের চাষ শুরু হলো। তার সঙ্গে কিন্তু সংযোগ দেখা গেল লেবার মার্কেট বা শ্রমিকদের। তো শ্রমিকরা কারা হবেন, কারা কাজ করবেন? সেক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস। এই দুটো যখন তৈরি হচ্ছে উপনিবেশিক রাজ্যগুলোতে, সাম্রাজ্যগুলোতে, শুধু ভারতে নয়, আমরা যদি ল্যাটিন আমেরিকার হিস্ট্রি দেখি, বা আমেরিকা উত্তর বা দক্ষিণের আমরা যদি ইতিহাস দেখি, বা আফ্রিকার ইতিহাস যদি দেখি, দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস যদি দেখি, তাহলে দেখা যাবে যে labor that has been to be a great important marker of the industrialization process, commercialization process. এখানে যারা উপস্থিত আছেন অনেকেই হয়তো V.S. নৈপালের নাম আপনারা জানেন, যে তিনি ভারতীয় বংশোদ্ভূত পরিবারের বংশধর, যার জন্য ভারতীয়রা মাঝে মাঝে গর্ববোধ আমরা করি। তো এই তারা কিভাবে ক্যারিবিয়ান কান্ট্রিগুলোতে গিয়েছিলেন, তার কারণ হচ্ছে যে দ্য এক্সপেনশন অফ কলোনিয়াল এম্পায়ার ইন দি ক্যারিবিয়ান রিজিয়নস। তো ক্যারিবিয়ান রিজিয়নের গল্প আমরা এখানে বেশি আলোচনা করছি না, শুধু বোঝানোর জন্য চেষ্টা করছি যে ক্যারিবিয়ান কান্ট্রিগুলোতেও যেমন ভারতীয় উপমহাদেশ থেকে প্রচুর শ্রমিক স্থানান্তরিত হয়েছেন, তেমনি তো দক্ষিণ পূর্ব এশিয়া, সরি, ক্যারিবিয়ান কান্ট্রিগুলো ছাড়াও আমরা যদি দেখি, তাহলে ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রেও কিন্তু বিশাল পরিমাণে ইন্টারনাল মাইগ্রেশন হয়েছে। কিরকম মাইগ্রেশন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে চা বাগান, আমরা দেখতে পাচ্ছি রাবার প্ল্যান্টেশন, আমরা দেখতে পাচ্ছি কফি প্ল্যান্টেশন। এটা যেমন ভারত এবং ভারতের সংলগ্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়
মালয়েশিয়াতে যদি আমরা দেখি তাহলে ভারত থেকে একটা বিশাল সংখ্যক লেবার কিন্তু মাইগ্রেটেড হয়েছে, তেমনি হয়েছে আমাদের মায়ানমারে। তাহলে আমাদের ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থায় বা ঔপনিবেশিক সাম্রাজ্যে মানুষের যে ডিসপ্লেসমেন্ট বা বিশেষ করে যে মাইগ্রেশন, সেটা ভারতের বাইরেও যেমন গেছে, তেমনি ভারতের অভ্যন্তরেও হয়েছে বা ভারতীয় সাম্রাজ্যের অভ্যন্তরেও হয়েছে। আমরা যারা একটু একটু পড়াশোনা করেছি, বাংলা গল্প টল্প পড়েছি, আমরা দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রচুর গল্প লিখেছেন অন দ্য বেসিস অফ মায়ানমার। আবার আমরা তো মহাত্মা গান্ধীর কথা সকলেই জানি। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। আপনারা সকলেই জানেন যে দক্ষিণ আফ্রিকায় তিনি দীর্ঘদিন গিয়েছিলেন। অবশ্যই ছিল তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তিনি গিয়েছিলেন, যে সেখানে সেটা হয়তো আলাদা আলোচনার জন্য আমরা করতে পারি, কিন্তু আমরা জানি যে তিনি গিয়েছিলেন বিকজ অফ দি হিউজ মাইগ্রেশন অফ দ্য ইন্ডিয়ানস ইন দ্যাট কান্ট্রি। তো সেখানে প্রচুর ভারতীয়, অর্থাৎ এই মাইগ্রেশনের ফলে যেমন ডিসপার্সাল অফ ইন্ডিয়ানস, ডিসপার্সাল যেমন হয়েছে, স্থানান্তরণ যেমন ঘটেছে, এবং তার ফলে ধীরে ধীরে একটা নির্দিষ্ট জায়গায় ভারত বহির্ভূত অঞ্চলে ডায়াসপোরা পপুলেশন তৈরি হয়েছে। সেই ডায়াসপোরা পপুলেশন তৈরি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনকালেই। এইবার সমস্যাটা হলো, যখন ব্রিটিশ ভারত থেকে তাদের রাষ্ট্র ক্ষমতা, তাদের উপনিবেশিক সাম্রাজ্য থেকে রাষ্ট্রীয় ক্ষমতার হস্তান্তর করে দিল ভারতীয়দের হাতে। এটা আমরা সকলেই জানি, the transfer of power that took place in 1947 to the responsible Indians to the responsible Pakistanis। তাহলে দুটো নতুন রাষ্ট্রের জন্য হচ্ছে দক্ষিণ এশিয়ায়, একটা হচ্ছে ভারত এবং হচ্ছে পাকিস্তান। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে ভারত এবং পাকিস্তান ছাড়াও নতুন আরেকটি রাষ্ট্রের জন্ম হলো থ্রু দি লিবারেশন ওয়ার ইন বাংলাদেশ, যেটা অনেক সময় অনেকে অন্যভাবে বলেন যে দিস ইজ অলসো কল্ড দি পার্টিশন অফ পাকিস্তান। পাকিস্তান দুই ভাগ হয়ে গেল। পাকিস্তান দুটো ভূখণ্ডের মধ্যেই ছিল, কিন্তু সেটা অফিসিয়ালি আলাদা আলাদা স্বীকৃতি নিয়ে দুটো নতুন রাষ্ট্র, একটা ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কিন্তু আসলে পাকিস্তান সেটা আর থাকলো না, হয়ে গেল পাকিস্তান ইটসেলফ, এদিকে হয়ে গেল বাংলাদেশ। এই ইতিহাস আমরা জানি। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে ভারতের পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র, দ্যাট ইজ কল্ড মায়ানমার। তো মায়ানমার, এটা that was basically a part of British India. আমরা দেখেছি যে it was happened to be part of British India, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের jurisdiction was extended up to Myanmar. কলকাতা বিশ্ববিদ্যালয়ের jurisdiction মায়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল। But in 1937 that transformed into a crown colony. 1937 সালে এটা ট্রান্সফর্ম হয়ে গেল ক্রাউন কলোনিতে, অর্থাৎ ভারতীয় সাম্রাজ্যের আর অন্তর্ভুক্ত রইল না। ইট হ্যাপেন টু বি এ কলোনি আন্ডার দ্য ব্রিটিশ ক্রাউন। তো দেখা যাচ্ছে দেয়ার হ্যাপেন টু বি এ লার্জ নাম্বার অফ ইন্ডিয়ানস। তো প্রচুর ভারতীয় মানুষ মাইগ্রেট করেছিলেন, অনেক আগে মাইগ্রেট করেছিলেন বা ব্রিটিশ পিরিয়ডে মাইগ্রেট করেছিলেন, তারা রয়ে গেলেন। অন্যদিকে শ্রীলঙ্কাতে যদি আমরা দেখি যে সদ্য এটা খবরের শীর্ষবিন্দুতে এসেছিল, সেখানে আমরা দেখেছি যে শ্রীলঙ্কায় প্রচুর ভারতীয় মাইগ্রেন্টরা রয়েছেন, and that happened to be a great problem in India, যেটা পরে আমরা আলোচনার মধ্যে রাখবো। That is called the issues of the Tamil Indian Tamils. অন্যদিকে ভারতের আরেকটি উত্তর দিকের রাষ্ট্র, সেটা হচ্ছে চীন বা চায়না, এবং চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে রিলেশন, দ্যাট নেভার বিন ভেরি কমফোর্টেবল নয়, মাঝে মাঝে কমফোর্টেবল, বাট কমফোর্টেবলনেস ইজ দি কমন ট্রেডিশন। এবং ইন্ডিয়া হ্যাজ ইটস ডাইরেক্ট বর্ডার উইথ চায়না, এবং সেখান থেকেও ভারত কিন্তু মানুষকে রিসিভ করছে, যাদের নাগরিকত্ব বিষয়ক আলোচনার মধ্যে আমরা আনতে পারি। তো যাক, এই অবস্থায় আমরা যে একটা ইতিহাসের প্রেক্ষাপট পেলাম কলোনিয়াল পিরিয়ডের, যখন জার্নিটা শুরু হলো, তো জার্নিটা শুরুর সময় ইন্ডিয়া কি ধরনের প্রবলেমগুলো ফেস করছে বা পাকিস্তান কি ধরনের প্রবলেমগুলো ফেস করছে, তার কমন প্রবলেমটা হচ্ছে অফকোর্স দি ক্রিয়েশন অফ নিউ বর্ডার। এবার যে বর্ডার তৈরি হলো, সীমানা তৈরি হলো, সীমানা দ্যাট হ্যাপেন টু বি এ নিউ কনসেপ্ট ফর দি পিপল অফ দিস রিজন। এটা তাদের কাছে একটা নতুন ধারণা, কারণ আমরা দেখেছি যে কলোনিয়াল পিরিয়ড বা প্রি কলোনিয়াল পিরিয়ডে এর ধরনের সীমানা ছিল না, এই ধরনের সীমানা নেই। এই যে নতুন রাষ্ট্র সীমানা তৈরি হলো, এর ফলে দেখা যাচ্ছে
যে সীমানা এক্সিস্ট করছে এবং ইট ট্রান্সফর্ম ইনটু এ রিয়েলিটি। এটা একটা প্রাণবন্ত সত্তা হয়ে দাঁড়ালো সীমানা বা বর্ডার। এই যে বর্ডার এবং যদি ক্রস করে যায় তাহলে দু ধরনের জিনিস হতে পারে। একটা হচ্ছে যে রেফিউজি স্ট্যাটাস হতে পারে, আরটা হচ্ছে অ্যাসাইলাম সিকার বা শরণার্থী, দুটো হতে পারে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শরণার্থী সরি রেফিউজি হচ্ছে তারাই যারা আফটার ক্রসিং দেয়ার বর্ডার অফ দেয়ার কান্ট্রি অ্যান্ড টেক শেল্টার ইন অ্যানাদার কান্ট্রি, কিন্তু দেয়ার স্ট্যাটাস মাস্ট বি রিকগনাইজড বাই দি হোস্ট কান্ট্রি। যদি হোস্ট কান্ট্রি তাকে রিকগনিশন না দেয় তাহলে দে ক্যান নট বি ট্রান্সফার্ড ইনটু রেফিউজি, দে উড বি কনসিডার্ড এজ অ্যাসাইলাম সিকার্স বা শরণার্থী। তো এইখানেই একটা সমস্যার সূত্রপাত হলো। এবার দেখছি ভারত পাকিস্তান থেকে প্রচুর মানুষকে রিসিভ করছেন, সেটার ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি, সেটা আমি রিপিট করছি না। The India has received a huge number of people from Western Pakistan, from Eastern Pakistan. Now it is Bangladesh, and still Bangladesh, India is receiving the people from Bangladesh in different way. সেটা আমরা আলোচনার মধ্যে আনছি ধীরে ধীরে। তো এরকম পরিস্থিতিতে ইন্ডিয়ার কাছে এবার হলো যে ভারতের নাগরিকত্ব আইনটা কিরকম, কারা ভারতের নাগরিক হবে। এবার যারা এখানে আছেন তারা সকলেই ভারতের সংবিধানের সম্পর্কে অবগত, আমরা সকলে অবগত। ভারতের সংবিধান যদি আবার আমরা পড়ি, প্রস্তাবনাটা যদি আবার সিরিয়াসলি পড়ি, তাহলে দেখা যাবে দুটো টার্ম কিন্তু ইকুইভ্যালেন্ট নয়। যেটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয়েছে যে প্রস্তাবনায় আমরা বলেছি উই দ্য পিপল অফ ইন্ডিয়া উই আর গোয়িং টু অ্যাডাপ্ট দিস কনস্টিটিউশন, তাই তো? আমরা বলছি পিপল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, কিন্তু আমরা কি এনশিওর করছি? লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড ইন অর্ডার টু এস্টাবলিশ দ্য ফ্রেটার্নিটি ফর হুম। আমরা কাদের জন্য লিবার্টি এনশিওর করছি? আমরা কাদের জন্য ফ্রিডম এনশিওর করছি? আমরা কাদের জন্য ইকুয়ালিটি এনশিওর করছি? পিপল? নো, দিস ইজ কল দি সিটিজেন্স। এখানেই হচ্ছে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে যে উই দি পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, আমরা সংবিধানকে গ্রহণ করছি বা আমরা এটাকে অ্যাডাপ্ট করছি, তাদের জন্য করছি। ফর হুম? ফর দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, নট ফর দ্য পিপল। এটাই হচ্ছে একটা বেসিক প্রবলেম ইন্ডিয়ান কনস্টিটিউশন, হুইচ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই the Constitution of Pakistan, the Constitution of Bangladesh. Same types of constitution, same types of preamble have been adopted by these countries. একই জিনিস তারা গ্রহণ করেছে। তাহলে একটা সমস্যার জায়গাটা কিন্তু সবগুলো কান্ট্রির মধ্যে রয়েছে। উই দ্য পিপল অফ দিস কান্ট্রিজ উই আর অ্যাকসেপ্টিং দি constitution for ensuring liberty, justice and other things for the citizens of India. তাহলে নন সিটিজেন যারা, তাদের জন্য আমরা কিন্তু লিবার্টি, ইকুয়ালিটি এবং জাস্টিস এনশিওর করছি না। তাহলে কিভাবে ভারত তাহলে অ্যাড্রেস করবে? সংবিধানের জায়গাতেই কিন্তু একটা গ্যাপ লেখিউনে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে আমাদের কাছে যে সংবিধান গৃহীত হলো, সংবিধানের বিভিন্ন ধারায় ভারতের নাগরিকত্বদের কি ধরনের অধিকার, কি ধরনের ডিউটি বা কি কি তারা সুযোগ সুবিধে পেতে পারেন, সবকিছু আলোচনা হয়েছে এবং তার জন্য আমাদের গৃহীত হয়েছে দ্য সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। এই যে সিটিজেনশিপ অ্যাক্ট ভারতের, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে কারা ভারতের নাগরিক হবেন, কারা ভারতের নাগরিক নাও হতে পারেন। এবং দেখা যাচ্ছে যে ক্লজেস ফ্রম দি অরিজিন বিফোর দি পার্টিশন অফ দ্য কান্ট্রি, আমাদের যারা কাদেরকে আমরা নাগরিকত্ব দেব, কাদেরকে দেব না, স্পষ্ট বলা আছে। এবার দেখা যাচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ বিন রিসিভিং হিউজ নাম্বার অফ পিপল ফ্রম দি নেইবারিং কান্ট্রিজ, পার্টিকুলারলি ফ্রম ইস্টার্ন পার্ট। দ্যাট ওয়াজ এ কন্টিনিউয়াস প্রসেস, চলছে। তো হিউজ মাইগ্রেশন যখন হচ্ছে, পার্টিকুলারলি নর্থ ইস্ট ইন্ডিয়া, আমরা যদি দেখি যে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে বর্ডার উইথ পাকিস্তান, দিদান পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশ, তাহলে কি কি রাজ্য আছে আমরা দেখতে পাচ্ছি। ভারতের সঙ্গে যে রাজ্যগুলোর সীমানা রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া রয়েছে আসাম, বর্তমানে রয়েছে মেঘালয়, আরেকটি রয়েছে ত্রিপুরা। এই যে এদের সীমানা এই দেশগুলো, রাজ্যগুলোর সঙ্গে রয়েছে, তার জন্য কি হচ্ছে, the people are crossing the border and taking shelter in India, particularly the people belonging to the minority communities, and not only the minority communities, আরাও যারা আসছেন, তার ফলে কি হচ্ছে, the border region এর পপুলেশন বা ডেমোগ্রাফিক চেঞ্জেস হচ্ছে।
দুই নম্বর চেঞ্জেস হচ্ছে আফটার দি মাইগ্রেশন ফ্রম ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া বা বাংলাদেশ, দে আর সেটেলিং ইন দিস রিজিয়ন। তার ফলে একটা ফিনোমেনন তৈরি করছে। এই ফিনোমেননটাকে বলা হচ্ছে দি ফিয়ার সাইকোসিস অফ দি হোস্ট। যে হোস্ট যারা রিসিভ করছেন মানুষদের, তাদের মধ্যে একটা ভীতি, কিরকম ভীতি? প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার ভীতি তৈরি হচ্ছে। কেন ভীতি তৈরি হচ্ছে? কারণ পূর্ববঙ্গ থেকে আসা বা বাংলাদেশ থেকে আসা, পূর্বাঞ্চল থেকে আসা জনগণ, তারা এখানকার স্থানীয় মানুষের যে কর্মের বাজার, বিশেষ করে মিডল ক্লাস এর যে বাজার, অর্থাৎ চাকরির ক্ষেত্রে যে বাজার, সেটা তারা ধ্বংস করে দিচ্ছে। They transformed into the competitor of the indigenous or the local people of this region. এর ফলে একটা সংঘাত মিডল ক্লাস কমিউনিটির মধ্যে থেকে আসছে ইন দ্য ফর্ম অফ প্রোটেস্ট। এই যে প্রটেস্টটা আসছে, এখানে কিন্তু আসামের ক্ষেত্রে দুটো সংঘাত তৈরি হলো। 1960s ভাষাকে কেন্দ্র করে সমস্যাটা তৈরি হলো, অ্যান্ড দ্যাট ওয়াজ কন্টিনিউড প্রলং। এবং 1970-এর দশকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপালশন অফ দি ফরেনার্স ফ্রম আসাম ট্রান্সফর্ম ইনটু এ গ্রেট মুভমেন্ট, পার্টিকুলারলি ইন দ্য 1970s। 70-এর দশকে এক্সপালশন অফ দ্য ফরেনার্স যখন এটা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বেসিক্যালি দ্য ফরেনার্স আর বিং আইডেন্টিফাইড দ্য পিপল বিলঙ্গিং টু দি বেঙ্গলি স্পিকিং কমিউনিটিস। বাংলা ভাষাভাষী মানুষদের আইডেন্টিফাই করা হচ্ছে অ্যাজ দি বহিরাগত অর দি ফরেনার্স। কারণ হচ্ছে বেসিক্যালি দি মিডল ক্লাস সেন্টিমেন্ট, যে বাঙালিরা সেখানে অনেক বেশি শক্তিশালী এবং চাকরির বাজারকে নষ্ট করছে। এবং দেখা যাচ্ছে দ্যাট ট্রান্সফর্ম ইনটু এ ভায়োলেন্ট ওয়ান ইন দ্য লেট 1970s। 77-এ একটা বিশাল ভয়ঙ্কর গন্ডগোল বা সংঘাত তৈরি করলো, এবং এক্সপালশন অফ দ্য ফরেনার্স অ্যাপিয়ার্ড এজ এ ভেরি সিরিয়াস ইস্যু ইন আসাম। এবং আমরা দেখলাম যে এই আন্দোলন চলতেই থাকলো। এখানে যারা আছো একটু বলে দেওয়া দরকার যে 1977-এ আমরা জানি তার আগে ভারতে একটা ইমার্জেন্সি এসেছিল, পলিটিক্যাল ইমার্জেন্সি so far India has experienced in 1975 to 1977। এরপরে আমরা দেখলাম যে ইমার্জেন্সি উঠে গেল, কিন্তু the government that came into power, that did not resolve the issue, rather that was continued। এবং পরে আমরা দেখলাম once again the Congress ministry was formed in Delhi by central government, that again created a lot of problem, not only in Northeast India but also in the western part। দুটো অপারেশন, একটা হচ্ছে অপারেশন ব্লু স্টার এন্ড অপারেশন রাইনো, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ইন্টারনাল সমস্যার জন্ম দিয়েছিল ভারতে। এরকম পরিস্থিতি দেখলাম যে আসাম মুভমেন্ট বা আসাম আন্দোলন, বহিরাগত বিরোধী আন্দোলন বা বিদেশি খেদা আন্দোলন, এক্সপালশন দ্য ফরেনার্স, কিন্তু স্তব্ধ হলো না, বরং সেটা এত ভয়ঙ্কর কঠিন আকার ধারণ করলো যে এটা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন দেখা গেল। এবং আমরা দেখলাম যে after the assassination of Indira Gandhi, when Rajiv Gandhi came into power, within a period of 10 months, মাত্র 10 মাসের মধ্যে তিনি প্রবলেমটাকে রিজলভ করলেন by signing the Assam Accord in 1985. This is the very beginning of the problem of citizenship in India. এর আগে কিন্তু আমরা প্রবলেমগুলো দেখছি না, আমরা দেখছি বিভিন্ন মানুষের ক্ষোভ, সে বিক্ষোভ হয়ে পরিণত হচ্ছে। কিন্তু 85 সালের যে আসাম অ্যাকর্ড, সেখানে স্পষ্ট করে বলা হলো ভারতের নাগরিকত্ব আইনে একটা নতুন ক্লজ আসবে। সেই ক্লজটা কি? যে সেই ক্লজটা হচ্ছে দোজ হু এন্টার্ড ইনটু আসাম আফটার দি বেঞ্চমার্ক দ্যাট ইন 1971 মার্চ 25, মার্চ 25 এর পরে যারা ভারতে প্রবেশ করেছেন, পার্টিকুলারলি ইন আসাম, দে উড বি কনসিডার্ড অ্যাজ দি ফরেনার্স। কেন মার্চ 25? আমরা সকলেই জানি যে বাংলাদেশের লিবারেশন ওয়ার শুরু হচ্ছে 1971 এর 26 মার্চ, অর্থাৎ 26 মার্চের আগে যারা আসামে এসেছেন, দে উড বি কনসিডার্ড অ্যাজ দি সিটিজেন অফ দ্য কান্ট্রি। এবং যারা আসেননি, পরবর্তীকালে এসেছেন, দে উড বি কনসিডার্ড অ্যাজ দ্য ফরেনার্স। কিন্তু তাদের জন্য একটা নতুন ক্লজ সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে দিল, দ্যাট ইজ কল্ড আইএমডিটি। অর্থাৎ কেউ যদি নাগরিক না হয়, সেটা প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের। সেই ব্যক্তিকে প্রমাণ করতে হবে না যে তিনি ভারতের নাগরিক, অর্থাৎ প্রমাণ করার দায়িত্ব সরকারের কাছে রাখা গেল। ফলে আইএমডিটি নিয়ে কিন্তু খুব বেশি প্রগ্রেস দেখা গেল না, কিন্তু নাগরিকত্ব বিষয়ক একটি ক্লজ এসে গেল ভারতের সংবিধানে, ভারতের নাগরিকত্ব আইনে 1986। তাহলে এখানে আমরা প্রথম সিএএ
1986, CAA 1986, এটা খুব ইম্পর্টেন্ট ফর দি ডিসকাশন অন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট। যারা সিএএ 2019 নিয়ে আলোচনা করেন তাদের অবশ্যই প্রথমে পড়া উচিত সিএএ 1986। তাহলে সিএটা নতুন জিনিস নয়, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এখানে আমরা আসাম বিষয়ক জিনিসটা ঢুকিয়ে দেওয়া হলো ভারতের সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে। পরবর্তীকালে এই অ্যাক্ট আরও অনেকবার সংশোধিত হয়েছে 1992, 2003, 2005। Now, 2005 সেখানে একটা স্পষ্ট জিনিস এসে গেল, সেখানে হলো যে যারা আইএমডিটির কথা বলে নাগরিকত্ব বা আসাম আন্দোলনকে সংযত করতে চেয়েছিলেন, তারা দেখা গেল পরবর্তীকালে যিনি কেস করেছিলেন তিনি পরবর্তীকালে আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল। তিনি বললেন যে আইএমডিটি ইজ ইনভ্যালিড, এবং সুপ্রিম কোর্ট ফাইনালি বলে ইয়েস, আইএমডিটি ইজ ইনভ্যালিড, ইলিগাল, দ্যাট ক্যানট বি ইমপ্লিমেন্টেড। রেদার 2005 এ বলা হলো যে henceforth there would be the concept of NRC would be popularized, National Register of Citizenship, that would be promulgated in Assam to develop to identify the citizens, and jara citizen non, that has to be proved by the person itself, সেই মানুষকে প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক কিনা। অর্থাৎ একটা ফান্ডামেন্টাল চেঞ্জ আমরা পেলাম 2005 এ। কিরকম? যে আগে প্রমাণ করতে হতো সিটিজেনশিপ, তিনি নন, রাষ্ট্রের দায়িত্ব যে সে ভারতের নাগরিক না প্রমাণ করা। এখন হলো তাকে প্রমাণ করতে হবে সে ভারতের নাগরিক কি নাগরিক নন। অর্থাৎ এই যে আদারওয়াইজ ইউ বি আইডেন্টিফাইড অ্যাজ ইলিগাল ফরেনার্স, ইলিগাল ফরেনার দ্য কনসেপ্ট ওয়াজ অ্যাপ্লাইড ইন কেস অফ আসাম। এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যেটা পরবর্তীকালে ভারতের রেজিস্ট্রার জেনারেল মে বি given the right or the power to implement the preparation of national register for the citizens. The 2005, that is very, very important act, CAA 2005. পরবর্তীকালে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া has expressed its dissatisfaction in 2013 and 14 যে progress under the Citizenship Amendment Act 2005 is not satisfactory, এবং সুপ্রিম কোর্ট অবজারভেশন হচ্ছে যে শুধুমাত্র যুদ্ধ করলে অন্য দেশ দখল করা যায় এরকম কিন্তু নয়। এটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র যুদ্ধ জয় করলেই অন্য দেশ দখল করা যায় এরকম নয়, বরং আমরা যদি পপুলেশন অন্য দেশে ট্রান্সফার করতে থাকি তাহলে উই ক্যান ইজিলি অকুপাই দ্যাট কান্ট্রি। আমরা যেখানে আছি অনেকে জানি যে এই বর্ষাকালে লন্ডনে খুব টাটকা ইলিশ মাছ পাওয়া যায় বাংলাদেশ থেকে, ঢাকা থেকে চলে যায়, কারণ দেয়ার আর হিউজ মার্কেট ইন ইউনাইটেড কিংডম, যারা মাইগ্রেট করেছে এবং মিনি বাংলাদেশ তৈরি করে ফেলেছে বিকজ অফ দি হিউজ মাইগ্রেশন। তাহলে মাইগ্রেশন ইজ এ প্রসেস বাই হুইচ উই ক্যান অকুপাই এ পার্টিকুলার ল্যান্ড, নট ইভেন বাই বিইং দি সিটিজেন অফ দ্যাট কান্ট্রি। তো এটা সুপ্রিম কোর্ট অবজারভেশন। এরপরে আমরা দেখলাম যে এনআরসি অপারেশন ওয়াজ স্টার্টেড আন্ডার দি গাইডেন্স অফ দ্য সুপ্রিম কোর্ট ইন আসাম, এবং পরবর্তীকালে অ্যাজ পার দি সুপ্রিম কোর্ট যে নির্দেশ সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হলো। এই ইমপ্লিমেন্টেশনের সময় যে জিনিসটা হলো সিএএ 2019, সিএবি 2019 যে অ্যাক্টে পরিণত হলো, সেখানে সেকশন সি যেটা সিক্স, যে ক্লজ নাম্বার 6 যেটা কিনা 1986 সালে সিএএ তে গ্রহণ করা হয়েছিল, সেখানে আরেকটা ক্লজ জুড়ে দেওয়া হলো যে যারা নির্দিষ্ট কয়েকটি কান্ট্রি থেকে বিলঙ্গিং টু দ্য মাইনরিটি কমিউনিটিজ, যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছেন বিফোর 31 ডিসেম্বর 2014, they would be considered as the citizen of India যদি তারা নির্দিষ্ট কতগুলো শর্ত পূরণ করতে পারে। তাহলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দ্য পিপল বিলঙ্গিং টু দ্য মাইনরিটি কমিউনিটিজ অফ দিস কান্ট্রি যারা ভারতে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন যদি তারা কতগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারে। তো এটা নিয়ে একদম বিশাল রকমের আলোচনা হয়েছে বা অনেক কিছু হয়েছে, সেইটুকু আমরা জানি। যাই হোক, এরপর আরেকটা সমস্যা আমরা দেখলাম, এটা ছাড়া রয়েছে ভারতে আসা প্রচুর মানুষ from Tibet, but then Tibet or now a part of China through the war of 1962. 1962 the war বা যুদ্ধ, Indo-China war, that led to the migration huge number of people to India, basically the Tibetans. The Tibetans, they have been received with huge sympathy by the government of India. আমরা দেখেছি বিভিন্ন স্থানে তাদের জন্য তৈরি হলো বিভিন্ন রেফিউজি ক্যাম্পস বা শেল্টার হাউস,
এবং ধীরে ধীরে they have been granted the citizenship of India. Even the government of India had recognized the Tibetan government in exile. The exiled Tibetan government that is existed in India, that was recognized by the government of India. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে রিকগনিশন দিয়েছে। এবং এখানে যারা আছেন তারা হয়তো জানেন যে ইন্ডিয়া হ্যাড রিসিভড ইন্টিগ্রেটেড ওয়ান পার্ট দ্যাট ইজ কল্ড সিকিম। 1975 সিকিম হ্যাজ বিন মার্কড উইথ ইন্ডিয়া। তাহলে এটা কি একটু অবাক লাগে না যে 1975 সালে একটি প্রোটেক্টেড কান্ট্রি হাউ ওয়াই it was transformed, how and why it was transformed into a integral part of India। 1975 সালে কেন সিকিম ভারতে মার্চ করলো, কি দরকার ছিল সিকিমের মার্চ করার? এখানে কিন্তু আমরা একটা রিলেশনশিপ পাবো with the Dalai Lama and the policy taken by the government of India, তার একটা রিটার্ন হলো the integration of Sikkim with India। দেখ সেটা পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনার সুযোগ থাকবে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখলাম যে টিবেটান রেফিউজিস দে হ্যাভ বিন ট্রান্সফর্মড অ্যাজ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স উইদাউট এনি কাইন্ড অফ ডিলেমা। কোনো ডিলেমা ছাড়াই দে হ্যাভ বিন গ্র্যান্টেড দ্য সিটিজেনশিপ। অন্যদিকে দেখা যাচ্ছে ইন্ডিয়া হ্যাজ বিন রিসিভিং দ্য পিপল ফ্রম অ্যানাদার নেবারিং কান্ট্রি দ্যাট ইজ মায়ানমার। মায়ানমারের ক্ষেত্রে কি হলো? After 1948, when Myanmar was declared as the independent nation state, India had to receive a chunk of people from Myanmar. মায়ানমার থেকে প্রচুর মানুষ ভারতে চলে এলেন যারা কিনা মাইগ্রেট করেছিলেন। আরেকটা ইস্যু হচ্ছে রোহিঙ্গা ইস্যু, সেটা আমরা আলোচনা করবো পরে বাংলাদেশের কনটেক্সটে। তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়া হ্যাজ বিন রিসিভিং দিস পিপল, দোজ হু ওয়েন্ট টু দেয়ার, নাও দে আর নাও দি পার্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া সিটিজেন্স ইন্ডিয়া হ্যাড টু রিসিভ। অন্যদিকে আরেকটা সমস্যা আমরা দেখলাম শ্রীলঙ্কার ক্ষেত্রে। শ্রীলঙ্কাতে কি হলো? দ্য পিপল দোজ হু মাইগ্রেটেড ফ্রম ইন্ডিয়া, এবং আমরা সকলেই জানি যে শ্রীলঙ্কাতে দে আর কল দি হাইল্যান্ডার তামিলস, আপ কান্ট্রি তামিলস। ভারতের বিভিন্ন তামিল অধ্যুষিত অঞ্চল থেকে তারা মাইগ্রেট করেছিলেন ইন শ্রীলঙ্কা বেসিক্যালি এজ দি গার্ডেনার্স, বিভিন্ন চা বাগানে কাজ করার জন্য, রাবার বাগানে কাজ করার জন্য বা বিভিন্ন কাজের সূত্রে তারা মাইগ্রেট করেছিলেন। এবং উত্তর যে শ্রীলঙ্কা, বিশেষ করে জাফনা উপদ্বীপ, ওই অঞ্চলে তাদের মেজরিটি রয়েছে এবং তাদের একটা বিশাল সংখ্যক মানুষ সেখানে বসবাস করেন। এবং 2 নম্বর হচ্ছে তারা যথেষ্ট পরিশ্রমী এবং মেধাবী। তার জন্য যেটা হচ্ছে দে বিকেম দি প্রবলেম, বিগ থ্রেট ফর দি সিনহালিসদের জন্য তারা একটা থ্রেট হয়ে দাঁড়ালো। যার জন্য দেখা যাচ্ছে আফটার 1948 শ্রীলঙ্কার যে সিটিজেনশিপ অ্যাক্টগুলো স্বাক্ষরিত হচ্ছে বা গৃহীত হচ্ছে, সেখানে তামিলদের কিন্তু ভারতের সিটিজেনশিপের কথা, ডেপ্রাইভেশনের কথা বলা হচ্ছে। কারণ যে শর্তে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া যেতে পারে, সেই শর্তগুলো অনেকের পক্ষেই পূরণ করা সম্ভব হচ্ছে না। এরকম পরিস্থিতিতে শ্রীলঙ্কা কিন্তু উত্তপ্ত হয়ে উঠল, এবং আমরা দেখেছি দি রাইজ অফ এলটিটি ইন দ্য লেট 20th century, এবং দ্যাট ওয়াজ কন্টিনিউড, দ্য কনফ্লিক্ট ওয়াজ কন্টিনিউড ফর সেভারাল ইয়ার্স। এবং ফাইনালি আমরা দেখলাম দি প্রভাকরন অ্যান্ড হিজ টিমস, পার্টিকুলারলি দ্য এলটিটি, দ্যাট ওয়াজ ব্রুটালি সাপ্রেসড, এবং শ্রীলঙ্কা had to recognize the citizenship of the Tamils. Ultimately, 2003, the Sri Lankan case has been resolved, though before that, as India, during the time of Lal Bahadur Shastri, during the tenure of Indira Gandhi, তাদেরকে বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরিত করতে হয়েছে। এবং আমরা জানি it is because of the anger and the problems or মানুষের যে ক্ষোভ, তার জন্য আমরা দেখলাম যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার he was assassinated. এটা আমরা দেখেছি যে where Rajiv Gandhi was the prime minister, he did not address the problem of the Indian Sri Lankans in India, Sri Lanka. তার পরবর্তীকালে রিপারকাশন হলো যে he was assassinated, সেটা আমাদের নোন পার্ট। তাহলে শ্রীলঙ্কা থেকে আমরা এই জিনিসগুলো দেখেছি। অন্যদিকে আমরা যদি একটু পাকিস্তান বা বাংলাদেশের দিকে থাকি, তাহলে প্রবলেমটা কি হচ্ছে? পাকিস্তান ইজ সাচ এ কান্ট্রি, তার কতগুলো সমস্যা হচ্ছে যে পাকিস্তান ট্রান্সফর্ম ইন্টু এ রিয়ালিটি উইদাউট প্ল্যান নেই, প্রোগ্রাম নেই। 1930 সালে মোহাম্মদ ইকবাল বললেন যে আমাদের পাকিস্তান তৈরি করতে বা হোমল্যান্ড তৈরি করতে হবে ফর দ্য ইন্ডিয়ান মুসলিমস, পার্টিকুলারলি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, যেখানে মুসলিম পপুলেশন অনেক বেশি, তাদের জন্য। তারপরে আমরা দেখলাম চৌধুরী রহমত আলী গুজ্জর, হি কয়েন্ড দ্য টার্ম পাকিস্তান, কিন্তু সেখানে বেঙ্গলের কথা বলা হয়নি কিছু। পাকিস্তান দ্যাট ইজ বেসিক্যালি নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। যাই হোক, দ্যাট ট্রান্সফর্মড ইন্টু এ রিয়েলিটি when the movement was started in 1940.
on the basis of the two nations theory, তার within a period of just 7 years that transformed into a reality. তাহলে ভেবে দেখা যেতে পারে যে মাত্র 7 বছরের মাথায় একটা আন্দোলন সাকসেসফুল হলো এবং একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল যার কিনা কোনো জাতীয় সঙ্গীত নেই। একটু ভেবে দেখতে হবে যে পাকিস্তান একটা রাষ্ট্র তৈরি হলো যার কোনো জাতীয় সঙ্গীত নেই। অন্যদিকে বাংলাদেশ অনেক পরবর্তীকালে রাষ্ট্র তৈরি হলো যার জাতীয় সঙ্গীত লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। তাহলে দুটোর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বাংলাদেশ has been in the dream of the people, in the mind of the people, whereas in Pakistan that was not in the imagination of the people. তা ইমাজিনেশনের মধ্যেই নেই। ইমাজিনেশনের মধ্যে থাকলে তো পাকিস্তানের যে একটা সঙ্গীত তৈরি হতে পারত, নেই। এরকম অনেকগুলো প্রশ্ন আমরা যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে পাকিস্তান was ready to be ruled by itself, যার জন্য উইদিন এ পিরিয়ড অফ 10 years পাকিস্তানে কতবার যে প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে একটু হিসেব করে আমাদের বলতে হবে কথা। তো এরকম পরিস্থিতিতে পাকিস্তানকে আমরা দেখলাম, পাকিস্তান কিন্তু খুব তাড়াতাড়ি তার নাগরিকত্ব বিষয়ক আইনটি কিন্তু তৈরি করে ফেলেছে। 1951 পাকিস্তান সিটিজেনশিপ অ্যাক্ট, PCA। The PCA and India Citizenship Act more or less same, পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান, ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া সেম। কিন্তু সেখানে সমস্যা হলো যে the huge migration from India, particularly the migrants from the northern India, Urdu speaking people, they established their domination in Pakistan because Urdu has been accepted as the national language of that country. তাহলে পাকিস্তানের যে নতুন কান্ট্রিটি তৈরি হলো তার রাষ্ট্রভাষা হলো উর্দু। যে উর্দু জানার লোকের সংখ্যাটা থেকে গেল কম, কারণ পাকিস্তানের যে প্রধান সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র বা রাজনীতির ভর কেন্দ্র অথবা যে অর্থনীতির প্রাণ কেন্দ্র বা অর্থনীতির যে মূল চালিকা শক্তি সেটা হচ্ছে করাচি কেন্দ্রিক। যে করাচি কেন্দ্রিক যে রাষ্ট্র, করাচি কেন্দ্রিক যে সংস্কৃতি, করাচি কেন্দ্রিক যে সভ্যতার অস্তিত্ব, সেটা কিন্তু উর্দু বেসড নয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্যাট হ্যাপেন টু বি এ পার্ট অফ দি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আমরা যারা একটু একটু ইতিহাস চর্চা করেছি, অনেকে বলে সিন্ধু সভ্যতা নাকি ধ্বংস হয়ে গিয়েছিল। এগুলো স্কুলে পড়ানো হয়, পড়তে হয়। কিন্তু যদি আমরা একটু অন্য দৃষ্টিতে দেখি, সভ্যতার কি আদৌ কোনোদিন মৃত্যু হয়? সভ্যতা কি কোনোদিন ধ্বংস হতে পারে? একটা নির্দিষ্ট অঞ্চলে বাড়িঘর নষ্ট হতে পারে, মানুষ মারা যেতে পারে, কিন্তু সভ্যতার মারা যায় কিনা সেটা কিন্তু আলোচনা করার বিষয়। আমরা যদি দেখি যে ধরনের পোশাক পরিচ্ছদ বা অলংকার মানুষেরা ব্যবহার করতেন, তার এক্সিস্টেন্স স্টিল ইজ দেয়ার ইন সিন্ধ রিজিয়ন, ইন সার্টেন পার্টস অফ গুজরাট, ইন রাজস্থান এন্ড হরিয়ানা। একই জিনিস চলছে। অর্থাৎ সভ্যতা আমরা যেটাকে বলছি মারা গেছে, সেটা আদৌ মারা গেছে কিনা সে নিয়ে সন্দেহ আছে। কারণ সভ্যতার যে প্রধান ফিচার্স, তাদের যে প্রধান ফিচারগুলো স্টিল ইন এক্সিস্টেন্স। তো এরকম একটি রাষ্ট্র যখন তৈরি হয়ে গেল পাকিস্তান, উর্দু হ্যাজ বিন এ রাষ্ট্রভাষা, সেখানে কিনা সিন্ধিদের ডমিনেশন। তো সিন্ধি এমন একটা জায়গা যেটা সব দিক থেকে উন্নত সেই সময়। তার এগেনস্টে শুরু হলো নতুন পলিসি ইন পাকিস্তান, দ্যাট ইজ কল্ড দি পাঞ্জাবাইজেশন অফ পাকিস্তান। অর্থাৎ উর্দু দ্যাট হ্যাজ বিন কল্ড দি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ ইন এটা দ্যাট হ্যাজ বিন অ্যাপিয়ার্ড এজ দি মার্কার অফ পাকিস্তানি আইডেন্টিটি। তো এখানে northern Urdu speaking people, those who migrated from India large scale, non-Urdu speaking people, they did not get proper reception in Pakistan. অন্যদিকে যারা উর্দু স্পিকিং পিপল হ্যাড মাইগ্রেটেড ফ্রম ইন্ডিয়া, পার্টিকুলারলি নর্দার্ন ইন্ডিয়া, দে রিসিভড হিউজ ওয়েলকাম অ্যান্ড দে অ্যাপিয়ার্ড অ্যাজ এ ভেরি পাওয়ারফুল কমিউনিটি ইন পাকিস্তান বিকজ দে অকুপাইড মোস্ট অফ দ্য জবস। এরকম পরিস্থিতিতে আমরা দেখলাম যে পাকিস্তানের সিটিজেনশিপ ইস্যু was not a great problem, but it appeared as a problem, particularly for the non-Urdu speaking people. অন্যদিকে এদিকে পাকিস্তান when transformed into Bangladesh in eastern part, সেখানে দেখা গেল কি সমস্যা? সেখানে দেখা গেল the Urdu speaking people যারা who were loyal to Pakistan, যারা পাকিস্তানের প্রতি লয়াল ছিলেন, and those who had huge prosperity under the Pakistani regime because of the language, সেই মানুষগুলো suddenly transformed into the Pakistanis,
স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ বা আটকে পড়া পাকিস্তানিজ যারা কিনা মাইগ্রেট করেছিলেন ফ্রম ইন্ডিয়ান মেনল্যান্ড, পার্টিকুলারলি ফ্রম নর্দার্ন ইন্ডিয়া। তারা মাইগ্রেট করেছিলেন কোথা থেকে? নর্দার্ন ইন্ডিয়া থেকে, ডিউরিং দ্য ব্রিটিশ রুল। এবং তারা দে এনজয়েড অল কাইন্ড অফ ফেসিলিটিস রেদার অ্যাডভান্স কমিউনিটি ইন পাকিস্তান বিকজ অফ দ্য উর্দু ল্যাঙ্গুয়েজ। এবার কি হলো? নাও বাংলা হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি, এবং বলা হলো দোজ হু ওয়ান্ট টু বি দি সিটিজেন অফ পাকিস্তান দে শুড লয়াল টু দি বেঙ্গলি কালচার এন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে এরকম জায়গায় আমরা দেখলাম যে PCA has been transformed into BCA. The name has been changed. আমরা যারা একটু এই আইনটা দেখেছি বা পাকিস্তানের বাংলাদেশের যে সিটিজেনশিপ অ্যাক্ট BCA দেখেছি, সেখানে দেখবো বাংলাদেশে কোনো BCA সিটিজেনশিপ অ্যাক্ট নেই। যে একটা রয়েছে দ্যাট ইজ দ্য PCA, অনলি নেম হ্যাজ বিন চেঞ্জড। অর্থাৎ বাংলাদেশে আজ পর্যন্ত কোনো সিটিজেনশিপ অ্যাক্ট তৈরি হয়নি বাংলাদেশের জন্য। যেটা আছে দ্যাট ইজ দ্য PCA, অর্থাৎ পাকিস্তান সিটিজেনশিপ অ্যাক্টের নামকরণ হলো BCA। বাস, দ্যাটস এনাফ। কিন্তু এই কান্ট্রিতে যে সমস্যাগুলো আমরা ফেস দেখতে পাচ্ছি, দুটো জিনিস। একটা হচ্ছে আটকে পড়া পাকিস্তান, দ্য স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ, উর্দু স্পিকিং পিপল, তারা প্রো পাকিস্তানি, দে ওয়ান্টেড টু গো টু পাকিস্তান। তারা পাকিস্তানে যেতে চায়, বাট পাকিস্তান ওয়াজ নট রেডি টু রিসিভ দেম। পাকিস্তান কেন রিসিভ করে? পাকিস্তান ইজ অলরেডি স্যাচুরেটেড নাও। পাকিস্তান হ্যাজ মোর দেন 20 crore পিপল ইন পাকিস্তান। The 20 crore পিপল এখনকার আমরা যদি দেখি তাহলে দ্যাট ইজ ওভারক্রাউডেড। সেখানে বাংলাদেশের এই আটকে পড়াদের লোকদের কেন নেবে? বিকজ দে নেভার বিন এ পার্ট অফ পাকিস্তান। তারা জীবনে কোনোদিন পাকিস্তান দেখেনি। দে হ্যাড মাইগ্রেটেড ফ্রম ইন্ডিয়া, তারা মাইগ্রেট করেছেন উত্তর ভারত থেকে। তাহলে ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ পাকিস্তান টু রিসিভ দেম। এটা দিস ইজ দ্য আর্গুমেন্ট অফ পাকিস্তান। এরকম পরিস্থিতিতে এটা একটা সমস্যা। কিন্তু সম্প্রতি ঢাকা হাইকোর্ট 2005 সালে একটা রায় দিয়েছে যে তারা they can be transformed into Bangladeshi citizenship by fulfilling all the conditions of Bangladesh. I hope gradually they lost their identity, they transformed into Bangladeshi citizens. In Bangladesh is a major issue, that is the question of the Rohingyas. Rohingya issue একটা সূত্রপাত that is again related to India, because there was only India before the beginning of the British rule, even before the partition of India in 1947. Only India was there. তাহলে ইন্ডিয়া থেকে যে মাইগ্রেট করেছে, পার্টিকুলারলি ফ্রম বেঙ্গল, বেঙ্গল হ্যাপেন টু বি এ পার্ট অফ ইন্ডিয়া। অ্যান্ড বেঙ্গল থেকে যারা মাইগ্রেট করেছে ইন দি পিরিয়ড অফ দি দিল্লি সুলতানস, দে মাইগ্রেটেড ইন লার্জ স্কেল ইন দি রাখাইন প্রভিন্স। রাখাইন প্রভিন্সে যেভাবে মাইগ্রেট করেছেন বুদ্ধিস্ট কিংডমে, the Muslim population from Bangladesh had migrated, particularly the Chittagonians in large scale, independent capacities. এবং যারা আমরা একটু বাংলা ভাষাটা জানি, বাংলা ভাষা সম্পর্কে একটু খোঁজখবর রাখি, আমরা দেখেছি যে বাংলা ভাষায় কবিতা গান রচিত হচ্ছে মায়ানমারের রাখাইন প্রভিন্সে। একটু ভাবতে অবাক লাগে না যে কলকাতায় বা বাংলাতে বাংলা ভাষা নেই। বাংলাতে বেঙ্গলি নেভার বিন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট। মাথায় রাখতে হবে, বাংলাতে কলোনিয়াল পিরিয়ড পর্যন্ত, ঔপনিবেশিক শাসন পর্যন্ত, বিশেষ করে 1971 পর্যন্ত বাংলাতে বাংলা ভাষা রাষ্ট্রের ভাষা ছিল না। মারাত্মক কঠিন ইনফরমেশন যে বাংলাতে বাংলা কোনোদিনই রাষ্ট্রের বা সরকারের ভাষা ছিল না 1971 সালের আগে। 72 সাল থেকে এটা এলো। কেন? কারণ বাংলাতে তো বাংলা ভাষা সরকারের ভাষা নয়। কিন্তু বাংলা হ্যাপেন টু বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি গভর্নমেন্ট। কোথায় কোথায়? ত্রিপুরা, that never been a part of Bengal. কোচবিহার, that never been a part of Bengal. মণিপুর, that never been a part of Bengal. আরেকটা হচ্ছে কোথায়? না, এটা হচ্ছে রাখাইন প্রভিন্স। কবি আলওয়াল এর নাম আমরা জানি, তিনি রচনা করছিলেন পদ্মাবতী ওখানে বসে। তো যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যে হিউজ মাইগ্রেশন অফ দ্য বেঙ্গলিজ ইন দ্যাট স্টেট হ্যাড ক্রিয়েটেড দি established the domination of the Bengali speaking people in that country. Now প্রবলেমটা শুরু হলো আফটার দি সেপারেশন অফ বার্মা ফ্রম ইন্ডিয়া। এবং একটা মাত্র নদী যারা চিহ্নিত করছে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের এই সীমানা, দ্যাট ইজ কল্ড দ্য নাফ রিভার, নাফ নদী। তারপর পূর্ব দিকটা হচ্ছে রাখাইন প্রভিন্স অফ মায়ানমার, আর দিকে হচ্ছে চিটাগং ডিভিশন অফ বাংলাদেশ। নদী ক্রস করলেই বাংলাদেশে আসা যায়, নদী ক্রস করলে মায়ানমারে যাওয়া যায়।
এরকম একটা পোরাস বর্ডারে আমরা দেখলাম যে নাফ নদীর দুদিকে দুপাশেই দ্য 99% পিপল আর দি বেঙ্গলি স্পিকিং। তাহলে এদের যে একটা ডমিনেশন, এই ডমিনেশনের ভয় পেয়ে আমরা দেখলাম যে মায়ানমার যখন সেপারেটেড হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন থেকে 1937, that transformed into a great threat for the Bengali speaking people of the region. এখানে আমরা দেখলাম যে রাষ্ট্রীয় নীতি, মায়ানমারের রাষ্ট্রীয় নীতি বা বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি ধীরে ধীরে বেঙ্গলি স্পিকিং পিপলদের সেকেন্ড ক্লাস সিটিজেনশিপে পরিণত করেছে, এবং এর জন্য যে সংঘাত তৈরি হচ্ছে বিভিন্ন পর্যায়ে। মায়ানমারের আমরা দেখলাম যে মিলিটারি গভর্নমেন্ট তৈরি হচ্ছে 1962-তে, নে উইন, দ্যাট ইজ কল দি বার্মিজ ওয়ে টু সোশ্যালিজম, সেটা তৈরি হচ্ছে। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে বার্মা ধীরে ধীরে had started expelling the people called the Rohingyas from the Rakhine province. এবং 1971 বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে, বিসিএ এসে গেছে, বাংলাদেশে পাকিস্তানি প্রবলেমটা শুরু হয়েছে, এরকম পরিস্থিতিতে 1978 হিউজ নাম্বার অফ দি রোহিঙ্গাস had migrated to Bangladesh. That is the very beginning of problem of Rohingya citizenship issue in Bangladesh. এরপরে আমরা দেখেছি 2017, even 18 পর্যন্ত বাংলাদেশ had to receive a chunk of the Rohingyas in large scale, particularly in the certain refugee camps in the hill region of the Chittagong. Bangladesh had encouraged the settlement of the Rohingyas in the highlands of the Chittagong hill tract where the people were Buddhist. তাহলে বোঝা যাচ্ছে যে বুদ্ধিস্ট রিজিয়ন থেকে তারা এখানে প্রবলেমে পড়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করছেন, হোয়াট উড বি দেয়ার সেন্টিমেন্ট এগেইনস্ট দি লোকাল বুদ্ধিস্টস? You can easily understand the complex. আমরা দেখলাম যে চিটাগং হিল ট্রেক where the Buddhist population was 98%. Try to imagine the information. The population of Buddhist population in the Chittagong hill trek, that was more than 90%. And later, total population in that region was more than, Buddhist population was more than 50%. What is the population right now? You can easily understand. তাহলে এই যে সংঘাত, এই যে কনফ্লিক্ট, হয়তো এটা নিয়ে অনেক কথা বলা যায় অন্য সময়। এইখানে সময় সংক্ষেপে আমি শুধু এটুকুই বলছি যে বাংলাদেশের এই রোহিঙ্গা ইস্যু হ্যাজ মাল্টি ডাইমেনশনাল অ্যাঙ্গেল ইন রিগার্ডস টু দ্য সিটিজেনশিপ। বাংলাদেশ এদের জন্য নয়াচরে সেখানে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করার চেষ্টা করছে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো তার বিরোধিতা করছে। অর্থাৎ এই যে একটা পিপল অফ নো হেয়ার জিনিস তৈরি হয়েছে বাংলাদেশে, সেটা কিন্তু আজকেও একটা বড় সমস্যা বাংলাদেশে। তো এরকম পরিস্থিতিতে আমরা যদি দেখি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও, শ্রীলঙ্কা ছাড়াও আরেকটি জায়গা আমরা সমস্যার সূত্রপাত তৈরি করছে বা সমস্যা তৈরি করেছে, সেটা হলো আমাদের ছোট্ট একটি রাষ্ট্র, তার নাম হচ্ছে ভুটান। ভুটান খুবই ছোট রাষ্ট্র, তার পপুলেশন অনলি লেস দেন 1 মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়নের পপুলেশন কম এরকম একটি রাজ্য, এরকম একটি রাষ্ট্র, সেখানেও নাগরিকত্বের সমস্যা, পপুলেশন ডেনসিটি ইজ অ্যাবনরমালি লো। কিভাবে সমস্যাটা এলো? আমরা দেখলাম যে ভুটান, that happened to be a protected kingdom under the British Indian government. The present dynasty, that is called the Wangchuk dynasty of Bhutan, that came in 1907. এটা যখন ক্ষমতায় এলো 1907, আমরা দেখছি যে এই ডাইনেস্টি ক্ষমতায় থেকে গেল up to 1947 without any trouble. Now, after the withdrawal of power from India by the British, আমরা দেখলাম India had concluded one agreement with Bhutan in 1949, Treaty of Friendship.
আহ, স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার, শোনা যাচ্ছে? আমাদের কিছু প্রশ্ন আছে। স্যার অনুমতি দিলে প্রশ্নগুলো করতে পারি।